অন্যরা তোমাকে ততক্ষণ পর্যন্ত মূল্যবান ভাববে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে মূল্যবান ভাবছ। অন্যরা তোমাকে ততক্ষণ গুরুত্ব দেবে না যতক্ষণ তুমি নিজেই নিজেকে গুরুত্ব না দিচ্ছ। আমরা প্রত্যেকেই জীবনের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পেতে তো চাই, কিন্তু নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করি না, নিজেরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করি না, নিজেদের শব্দের গুরুত্ব বুঝি না। যদি সত্যি তুমি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাও, যদি সত্যি তুমি তোমার দাম বাড়াতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার কাজ হবে নিজেকে সময় দেয়া, নিজেকে মূল্যায়ন করা, নিজেকে বোঝা, নিজেকে চেনা এবং নিজের উপরে কাজ করা। বাজারে যে আটা অনেক অল্প দামে বিক্রি হয়, সেই আটাকে প্রসেস করে অনেক মানুষ তাদের রেস্টুরেন্টে অনেক দামি জিনিস বিক্রি করে এবং সেটার মূল্য ওই আটার মূল্যর থেকে প্রায় 10 গুণ। এখানে জিনিসটা কিন্তু একই, কিন্তু সেটাকে প্রসেস করে অন্য একটা জিনিসের রূপ দিয়ে অন্য একটা কিছু বানিয়ে দেন সেটাকে সার্ভ করা হচ্ছে একটু ভালোভাবে, যার ফলে তার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। বাজারে যে বেসন খুবই স্বল্প দামে বিক্রি হয়, সেই বেসনকে কাজে লাগিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে সেটাকে প্রায় 10 গুণ দামে বিক্রি করা হয়। এখানে জিনিসটা কিন্তু একই, কিন্তু সেটাকে প্রসেস করা হচ্ছে, সেটার উপরে কাজ করা হচ্ছে, সেটাকে নিয়ে বিভিন্ন জিনিসের রূপ দেয়া হচ্ছে, দেন তারপরে গিয়ে তার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। তুমি একবার ভেবে দেখো, একই কোম্পানিতে জব করে, একই প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু তারপরেও দুইজন মানুষের স্যালারি আলাদা আলাদা। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভ্যালু, অবশ্যই ভ্যালু। প্রত্যেকটা মানুষের মূল্য কিন্তু একই নয়। তুমি যখন নিজের উপরে কাজ করবে, তুমি যখন নিজেকে সময় দেবে, নিজেকে প্রসেস করবে এবং নিজেকে সেইভাবে প্রেজেন্ট করবে, নিজের যোগ্যতা বৃদ্ধি করবে, তখন অটোমেটিক্যালি মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে, তোমাকে ভালোবাসতে শুরু করবে। আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে বর্তমান সিচুয়েশনে একজন মানুষের কাছে অর্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে এই পৃথিবীতে মানুষের কাছে অর্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। যখন তোমার পকেট শূন্য, তখন মানুষের কাছে তোমার গুরুত্ব শূন্য। তাই নিজের উপরে কাজ করা, নিজেকে ভ্যালুয়েবল বানানোটা খুবই গুরুত্বপূর্ণ। যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে ভালোবাসুক, তাহলে নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দিতে শুরু করো, নিজেকে প্রসেস করো, নিজেকে প্রতিনিয়ত সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেই জায়গায় যাওয়ার তুমি স্বপ্ন দেখো। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন তো আছে, কিন্তু স্বপ্নের উপরে মানুষ কাজ করতে চায় না। আর যারা কাজ করে তারা ওই 20% কে 30% দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একজন মানুষ নিজের উপরে 100% দেওয়ার পরে ব্যর্থ হতে পারে না। তুমি যখন 100% দেবে নিজেকে, তখন তুমি ব্যর্থ হবে না। নিজের সময়ের গুরুত্বটা বোঝো। তুমি তো জানো যে সময়ের গুরুত্ব কতটা, তুমি তো জানো সময় কতটা মূল্যবান। তুমি যখন এই সময়কে হেলাই হারাবে, তখন এই সময় তোমাকে ধোঁকা দেবে। আর তুমি যখন এই সময়কে মূল্যায়ন করবে, এই সময়কে কাজে লাগাবে, তখন এই সময় তোমাকে ভ্যালুয়েবল মানুষ বানাবে। তাই সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্য বোঝো, নিজের অ্যাভেলেবিলিটি কমাও। সব জায়গায় সহজভাবে মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যেও না, সব জায়গায় সহজভাবে নিজেকে বিলিয়ে দিও না। মনে রেখো, মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে মূল্যবান মনে করবে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে কম অ্যাভেলেবেল থাকবে। তুমি এই পৃথিবীর রুলস সম্বন্ধে জানো যে সহজে পাওয়া জিনিসগুলোকে মানুষ কখনোই কদর করে না। যদি কদর করত তাহলে বলতো না যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থানের প্রয়োজন, কারণ সব থেকে বেশি প্রয়োজন তো অক্সিজেন। কিন্তু যেহেতু এটা ফ্রিতে পাওয়া যায়, যেহেতু এটা ইজিলি অ্যাভেলেবেল, যেহেতু এটার জন্য পে করতে হয় না, এটার জন্য স্ট্রাগল করতে হয় না, সেই জন্য এটা মূল্য পায় না। কিন্তু সব থেকে বেশি প্রয়োজন কিন্তু অক্সিজেনের। আর এই অক্সিজেন মূল্যহীন হওয়ার কারণ এটা ইজিলি অ্যাভেলেবেল। তাই নিজের মূল্য বৃদ্ধি করতে, নিজের দাম বাড়াতে, নিজের অ্যাভেলেবিলিটি কমাতে হবে, নিজের উপস্থিতি কমাতে হবে। ততক্ষণ পর্যন্তই থাকতে হবে যতক্ষণ তোমার প্রয়োজন। সেখানেই যেতে হবে যেখানে তোমার প্রয়োজন। যেখানে মানুষ তোমাকে কদর করে না, মূল্যায়ন করে না, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে নিজের সময় বিন্দুমাত্র দিও না। আর যখনই মূল্য, দাম, রেসপেক্ট এই সমস্ত বিষয়গুলো উঠে আসে, তখন একটা কথা না বললেই নয় যে লোহার দোকানে সোনার মূল্য 100 টাকা কেজি দরেই বিক্রি হবে। অর্থাৎ যদি কোথাও তোমার মূল্যায়ন না হয়, যদি কোথাও তোমাকে মানুষ সম্মান, শ্রদ্ধা না করে, তখন একবার যাচাই করে নিও যে তুমি কোথায় অবস্থান করছো।
সেটা কি তোমার রিলেটেড? সেখানে থাকা কি তোমার প্রয়োজন? বা সেখানে গেলে কি তুমি সত্যি নিজের মূল্যটা পাবে? কারণ তুমি যদি ভুল জায়গায় অবস্থান করো তাহলে সেখানে সম্মান শ্রদ্ধা পাবে না। অনেক সময় কি হয় যে আমরা সম্মান শ্রদ্ধা পাই না, তার কারণ আমরা ভুল জায়গায় অবস্থান করি। অনেক পরিবেশ আমাদের কদর বোঝে না, আমাদের সম্মান শ্রদ্ধা করে না, সেই পরিবেশ আমাদের জন্য উপযুক্ত নয়, এমনটাও হতে পারে। দেখো, তোমার কাছে সময় আছে, আর তুমি যদি তোমার জীবনের সবথেকে হার্ড লেভেলগুলো পার করতে পারো তাহলে মানুষ তোমাকে মূল্য দেবে। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে এবং প্রত্যেকবার নিজেকে 1% করে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। গতকালকের থেকে যেন আজকের দিনটা বেতার হয় এবং আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরো বেশি বেতার হয়, সেই চেষ্টা তোমাকে করতে হবে। মোট কথা, প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে, রিপিটেডলি কাজ করতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চেষ্টা তো করে, কিন্তু ওই 2-1 দিন চেষ্টা করার পরে থেমে যায়, হার মেনে নেয়। কিন্তু কি বলতো, সহজে হার মেনে নেওয়া মানুষগুলো এ সমাজে সহজেই বিলিয়ে যায়, ভিড়ের মধ্যে সহজেই হারিয়ে যায়। যদি তুমি নিজেকে আলাদা বানাতে চাও তাহলে আলাদাভাবে নিজেকে সময় দাও, আলাদাভাবে নিজেকে কাজে লাগাও, নিজের সময়কে কাজে লাগাও, নিজেকে ভ্যালুয়েবল তৈরি করার জন্য নিজের ভ্যালু অ্যাড করো। কেউ এসে তোমার জীবনটা স্মুথ করে দেবে না, তোমার জীবনটা সুন্দর করে দেবে না, তোমার মূল্য বৃদ্ধি করে দেবে না, তোমাকে দামি বা সম্পদশালী বা প্রভাবশালী বা সম্মানীয় ব্যক্তি বানিয়ে দেবে না। তোমাকে সেই জায়গাটা নিজে থেকেই করতে হবে, নিজের উপরে কাজ করে, নিজের সময়কে কাজে লাগিয়ে, নিজেকে মূল্যায়ন করে। এই সব কিছু বলার মানে যে যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে ইমপ্রুভ করছো ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে মূল্যবান ভাববে না। তাই নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে ইমপ্রুভ করো, নিজের উপরে কাজ করো। যে সময়কে তুমি হেলাই হারাচ্ছ সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে, সেই সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও। এমন কিছু দেখে নিজের সময়ের অপচয় করো না যেগুলো তোমার জীবনে কোনো কাজে আসবে না। একটা কথা মনে রেখো, আজকের সময়ের অপচয় কাল তোমাকে হয়তোবা কাঁদাবে। দেখো, প্রত্যেকের কাছেই 2টি হাত আছে, 2টি পা আছে, 2টি চোখ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের কাছেই সমান। কিন্তু তুমি তোমার মস্তিষ্ককে কিভাবে কাজে লাগাচ্ছ, তুমি তোমার ব্রেনকে কিভাবে ব্যবহার করছো, কিভাবে ভাবছো এবং কতটা নিজেকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছো এবং নিজের স্বপ্নের উপরে কেমনভাবে কাজ করছো, এগুলো তোমাকে আলাদা করে। একজন মানুষের মেন্টালিটি, একজন মানুষের চিন্তা ভাবনা, চিন্তাধারা অন্য একজন মানুষের থেকে আলাদা করে। তুমি কি ভাবছো সেটা তোমার আইডেন্টিটি, তুমি কেমন ভাবে ভাবো সেটা তোমার আইডেন্টিটি, তুমি কেমন ভাবে চলাফেরা করো সেটা তোমার আইডেন্টিটি, মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা তোমার আইডেন্টিটি। এটা তোমার উপরে নির্ভর করছে মানুষ তোমাকে কিভাবে দেখবে, এটা তোমার উপরে নির্ভর করছে মানুষ তোমাকে কতটা সম্মান করবে এবং কিভাবে সেটা তুমি নিজেকে কতটা ভ্যালুয়েবল বানাচ্ছ। ভ্যালু বাড়াচ্ছ মানে তুমি কিভাবে নিজেকে আরো বেশি স্ট্রং তৈরি করছো। নিজে কোনো নতুন স্কিল শিখে, নিজে কোনো নতুন বিজনেস তৈরি করে, নিজে কোনো ভালো জব পেয়ে সেই জায়গাটাকে তৈরি করো। একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে ভালোবাসে তোমার অবস্থান দেখে। আজ তুমি যদি কিছুই না করো তাহলে তোমাকে সবাই ওই নিন্দার চোখেই দেখবে, ওই সমালোচনাই করবে, ওই হেয়ই করবে, ওই মজাই নেবে। কিন্তু আজ যদি তুমি তোমার সময়কে কাজে লাগিয়ে তোমার আগামীকালটাকে সুন্দর করো তাহলে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য। তাই আমি বলি কি, গোপনে মেহনত করো, নীরবে যারা যা বলছে, যারা যা ভাবছে ভাবতে দাও, যে যেমনটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা রেখেছে তাকে তেমনটা চিন্তা করতে দাও। কাউকে কোনো কিছু বোঝাতে যেও না, কোনো কিছু বলতে যেও না, শুধু গোপনে নিজের উপরে কাজ করে যাও। অপমানের যোগ্য জবাবগুলো যখন তুমি কথার মাধ্যমে দিতে যাবে তখন তোমার ওই জবাব কেউ মনে রাখবে না। কিন্তু সেই সময় যদি তুমি নীরব হয়ে যাও এবং গোপনে নিজের উপরে কাজ করে যদি সফল হয়ে দেখাও তাহলে সেটা মানুষ দীর্ঘদিন মনে রাখবে এবং সেটাই হবে সবথেকে বড় রিভেঞ্জ। হ্যাঁ, এটা ঠিক, এটা সত্য, এটা বাস্তব যে সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ হয় না। তাই নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দাও, নিজেকে মূল্যায়ন করো, নিজের মূল্য বৃদ্ধি করতে। কেউ তোমাকে হাত ধরে টেনে তুলে দেবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হাত ধরে টানা মানুষের সংখ্যা অনেক কম, বেশিরভাগ যারা আছে তারা পা ধরে টানতে বেশি প্রেফার করে, বেশি পছন্দ করে। তাই তোমাকেই নিজের জায়গাটা তৈরি করতে হবে, তোমাকেই সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেই জায়গা অর্জন করতে হবে, লাইফে বড় কিছু করে দেখাতে হবে। নিজের জন্য, নিজের জন্য না, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য।
নিজেকে দুর্বল ভাবতে যেও না। একটা কথা মনে রেখো, তুমি যখন নিজেকে মূল্যহীন মনে করো তখন গোটা পৃথিবী তোমাকে মূল্যহীন মনে করবে, এটাই স্বাভাবিক। নিজেকে মূল্যহীন ভাবাটাও একটা অপরাধ। এই অপরাধটি করতে যেও না। ভিড় থেকে আলাদা হতে চাইলে ভিড়ের মধ্য থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করো। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করো। আমার লাইফের ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাকে বলি। 10টা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাও। হ্যাঁ, 10টা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাও। এমন কিছু হাসিল করো কোনো একটা জিনিসের উপরে বা কোনো একটা জিনিস নিয়ে, যেটাতে তোমার সাথে কেউ মোকাবেলা করতে পারবে না। বর্তমান পৃথিবী তোমাকে হয়তোবা এটা শিখিয়ে দিয়েছে যে সম্মান, শ্রদ্ধা এগুলো কখনো চেয়ে পাওয়া যায় না, এগুলোকে অর্জন করতে হয়। আর একটা জিনিসের উপরে একটু ধ্যান দিও, সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। দেখো, তুমি কি বলছো সেটা তোমাকে প্রেজেন্ট করে, তোমাকে রিপ্রেজেন্ট করে। তুমি কেমন ভাবে বলো, কি বলো, সেটা কিন্তু অনেক গুরুত্ব পায়, অনেক গুরুত্বপূর্ণ। অন্যদের সামনে ততটাই বলো যতটা বলা প্রয়োজন। এমন কোনো অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করো না, এমন কিছু বলার বা বোঝানোর চেষ্টা করো না যেটা তোমার সম্মান কমায়, তোমার শ্রদ্ধা কমায়। মোট কথা, একটু কম বলার চেষ্টা করো, কিন্তু যেটা বলো বা যতটা বলো সেগুলো যেন গুরুত্বপূর্ণ হয়, যেন অল্প শব্দে তুমি কি বলতে চাও মানুষ এটা বুঝে যায়। আর হ্যাঁ, নিজের বিষয়ে সবকিছু বলতে যেও না, যেন নিজেকে একদম খোলা কিতাবের মতো করে প্রেজেন্ট করো না। নিজের দুর্বলতা যতই গোপন থাকবে ততই তোমার জন্য ভালো। অনেক সময় আমরা বলতে বলতে এমন অনেক কিছু বলে ফেলি যেগুলো আমাদের বলা উচিত নয়, এবং পরে গিয়ে আমরা আফসোস করি। তাই বলার আগে কি বলছো বা কি বলতে চাও সেটা একবার ভেবে নিও, যাতে বলে ফেলার পরে আফসোস না হয়। আর এমনি তুমি দেখবে শান্ত স্বভাবের মানুষগুলো একটু বেশি গুরুত্ব পায়। যারা একটু কম কথা বলে, যারা একটু নিজের মুখে লাগাম রাখে, যারা একটু অল্প বলে, তাদেরকে মানুষ না চাইতেই গুরুত্ব দেয়, তাদের প্রতি মানুষের না চাইতেই কিউরিসিটি বেড়ে যায়। তুমি যখন এমন কিছু বলতে চাও বা এমন কিছু বলো যেটা সামনের মানুষ শুনতে চায় না, তখন সামনের মানুষ বোরিং ফিল করে, বোর হয়ে যায়, আর যার ফলে সামনের মানুষের কাছে তোমার ভ্যালু কমতে শুরু করে। তাই যতটা সে জানতে চায় ততটাই বলার চেষ্টা করো, যতটা জানলে তোমার কোনো ক্ষতি হবে না ততটাই বলার চেষ্টা করো। আর হ্যাঁ, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যেও না, তুমি নিজের উপরে নির্ভরশীল থাকার চেষ্টা করো। কারণ যখন তুমি অন্যের উপরে নির্ভরশীল হবে তখন তোমার জীবনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। আর যখন তুমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হও, অন্যের উপরে নির্ভরশীল থাকো, তখন সামনের মানুষটা মনে করে যে সে ছাড়া তুমি অচল, যার ফলে তার দৃষ্টিতে তোমার ভ্যালু কমতে থাকে। তাই সর্বদা চেষ্টা করো নিজের উপরে নির্ভরশীল থাকার, নিজের উপরে নির্ভর হওয়ার। একটা কথা অবশ্যই মনে রেখো, তোমার কাছে তোমার কাজ অনেক বেশি প্রাধান্য পাওয়াটা প্রয়োজন, বলতে গেলে সব থেকে বেশি প্রাধান্য পাওয়াটা প্রয়োজন। কারণ তোমার কাজের জন্যই মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে ভালোবাসবে। যখন মানুষ তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে, তখন মনে রেখো মানুষ তোমার অবস্থানকে দেখে, আর তোমার অবস্থানকে ব্যাখ্যা করে তোমার কাজ। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে মূল্যায়ন করো। এটা নিয়ে ভাবতে যেও না যে অন্যরা ভালো নাকি খারাপ, বরং এটা নিয়ে ভাবো যে তুমি কি করছো, তুমি কোথায় আছো, তুমি কেমন। অন্যদের নিয়ে এত ভেবে কি লাভ? আজ আছি, কাল থাকবো না, আর যখন থাকবো না তখন আমাদের আপন মানুষগুলোও মনে রাখবে না। আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগছে, মনে হচ্ছে যেন কোনো একটা নেগেটিভ কিছু তোমাকে বলা হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। এটাই বাস্তব যে মৃত মানুষকে পৃথিবী বেশি দিন মনে রাখে না। আমরা যে অন্যদেরকে দেখে নিজেকে জাজ করি এবং নিজেকে বলি যে আমি কত কষ্টে আছি, আমি কত খারাপ আছি, আমার জীবনটা কতটা খারাপ, বিষয়টা এমন যে আমরা অন্যদের ভালো গুণগুলোকে হাইলাইট করি এবং নিজেদের দুর্বলতাগুলোকে হাইলাইট করি। আমরা মনে করতে পারি না যে আমি আমার মতো, আমরা মনে করতে পারি না যে আমার সাথে অন্য কারোর তুলনা চলে না। উপরওয়ালা তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, আমাদেরকে বানিয়েছেন, কোনো না কোনো বিশেষ গুণ তো আমাদের মধ্যে দিয়ে রেখেছেন। আর এটা তখনই জানতে পারবো যখন আমরা নিজেদেরকে জানার চেষ্টা করব, নিজেদেরকে সময় দেব, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব। কিন্তু আজ আমরা তেমনটা করি না। আমরা মনে করি যে আমরা দুর্বল, আমরা অন্যদের নিয়ে ব্যস্ত থাকি যে ও খারাপ, ও এমনটা কেন করে, ওর জীবনটা কেন এত ভালো। অন্যদেরকে নিয়ে ভাবার মতো সময় তোমার হাতে আছে নাকি? জীবনটা তো অনেক ছোট, এই ছোট জীবনে তোমাকে কত কিছু করতে হবে। এই সব কিছু ভুলে গিয়ে তুমি কেন অন্যদের নিয়ে পড়ে থাকবে,
কেন অন্যদের নিয়ে এত বেশি ভাববে? তুমি কি তোমার মতো নও? একটু নিজেকে নিয়ে ভাবো। তুমি যখন গতকাল ছিলে না তখনও পৃথিবী চলতো, তুমি এখন আছো, আজও পৃথিবী চলছে, আর তুমি যখন আগামীকাল থাকবে না তখনও কিন্তু পৃথিবী নিজের মতো করেই চলবে। না, যদি এমনটা হতো যে অন্যদেরকে পরিবর্তন করার দায়িত্ব তোমার মাথায় এসেছে, তোমার উপরে চাপানো হয়েছে, তাহলে তুমি যদি এমনটা ভাবতে যে না, কে ভালো কে খারাপ এটা দেখা যাক, তখন ঠিক ছিল। অন্যদের দায়িত্ব যদি তোমার উপরে দেয়া হতো যে ওর জীবনটাকে শুধরে দাও, ওর জীবনটাকে পরিবর্তন করে ফেলো, এমন দায়িত্ব যদি তোমার উপরে চাপানো হতো আর তুমি যদি চিন্তা করতে যে ও ভালো নাকি খারাপ, তখন বিষয়টা ঠিক ছিল। কিন্তু বিষয়টা তো এখানে ভিন্ন। তোমার উপরে এমন কোনো দায়িত্ব চাপানো হয়নি, তোমাকে এমন কোনো দায়িত্ব দেয়াই হয়নি। কোনো এক মহান ব্যক্তি একটি গল্প শুনিয়েছিলেন যে একজন ব্যক্তি প্রত্যেক দিন নিজের বাড়ির সামনে দিয়ে যাওয়া ওই গরুগুলোকে দেখত এবং সেগুলোকে গুনতে থাকত যে কতজন গরু সকালে তার বাড়ির সামনে দিয়ে পার হচ্ছে। ঠিক বিকালের টাইমেও ওই একই কাজই করত। কতজন গরু তার গ্রামে আবার ফিরে আসছে এবং যতজন গিয়েছিল ততজন ফিরে আসছে কিনা সেটাও সে বিকালে বসে বসে ওই একই জায়গায় বসে গুনত। তো মহান ব্যক্তিটি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তোমার কটা গরু আছে? তখন ওই ব্যক্তি উত্তরে বলে যে আমার তো একটাও গরু নেই। তখন ওই ব্যক্তি বলে যে তাহলে কেন অন্যদের গরু তুমি সবসময় গুনতে থাকো? কতজন গিয়েছে কতজন ফিরে আসছে এটা দেখার মধ্যে কি আছে? কেন তুমি এটা করো? এটা করে কি বা লাভ আছে? তুমি গিনতি করলেও কোনো যায় আসে না, তুমি গিনতি না করলেও কোনো যায় আসে না। কেউ তোমাকে এই দায়িত্ব দেয়নি। অন্যদের গরু কটা বাড়ি থেকে রওনা দিয়েছে, কটা ফিরছে, এটা নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা? তোমার তো কোনো গরু নেই। এগুলো করে কেন তুমি সময়ের অপচয় করছো? তোমার জীবনের সময়গুলো কি তোমার ক্ষেত্রে মূল্যবান নয়? তোমার কাছে মূল্যবান নয়? কেন অন্যদের নিয়ে পড়ে আছো? আমরা তো এটাই করছি নাকি? আজ আমরা এটাই করছি। যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে দেখা যাবে যে আজ আমরা এটাই করছি। সোশ্যাল মিডিয়াতে কার সাথে কার লড়াই হচ্ছে, কার সাথে কার বিবাদ হচ্ছে, কে কতটা ভালো, কে ভালো যুক্তি দিয়েছে, কার সাথে কার কন্ট্রোভার্সি, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা ব্যস্ত। এবং কতজন মানুষ কতটা কমেন্ট করেছে, সেটা পজিটিভ নাকি নেগেটিভ, কে কার এগেনস্টে, কে কার বিপক্ষে, কে কার পক্ষে, এই সমস্ত কিছু নিয়েই তো আজ আমরা ব্যস্ত। আমরা তো ওই ব্যক্তির থেকে কোনো অংশেই কম নই যে ব্যক্তি তার বাড়ির আঙিনায় বসে অন্যের গরু গুনত, যদিও সেই গরুর সাথে বা গরুর মালিকের সাথে তার কোনো লেনাদেনা নেই। বিষয়টা তো এমন, আজ সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে আমরা কার ভক্ত কার অন্ধভক্ত এই সমস্ত নিয়েই পড়ে আছে। এটাতে আদৌ কোনো লাভ আছে কি? তোমার জীবনের সময় কি তোমার কাছে মূল্যবান নয়? কেন অন্যদের নিয়ে তর্ক করো? কেন অন্যদের নিয়ে লড়াই করো? কেন অন্যদেরকে নিয়ে এত বেশি কমেন্ট খেলো? কে খারাপ কে ভালো এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। এ সমস্ত দায়িত্ব আমাদের উপরে নেই। কেন আমরা মানুষকে জাজ করব? একজনের কথা শুনে যখন আমরা অন্যদেরকে খারাপ ভাবতে শুরু করি তখন আমরা বোকামির কাজ কি করি না? তুমি দেখো, তুমি নিজেও কিন্তু সকলের কাছে প্রিয় নও। আমি নিজেও সকলের কাছে প্রিয় নই। কিছু মানুষ আমাদেরকে অপছন্দ করবে, অবশ্যই অপছন্দ করবে। সকলের কাছে পছন্দের পাত্র থোড়ি না হতে পারবো, সকলের মনে থোড়ি না জায়গা করতে পারবো, সকলের সামনে আমার পজিটিভ দিকগুলো থোড়ি না প্রকাশ পাবে। তাই কারোর কথা শুনে কাউকে সম্পূর্ণরূপে খারাপ ভাবা উচিত নয়। আমাদের মন কিন্তু এমনই যে আমরা যেমনটা শুনি তেমনটা মেনে নিই। অন্যরা যখন বলে যে জানিস ওই মানুষটা খারাপ, তখন আমরা তার খারাপ দিকটাকেই এতটা পরিমাণ হাইলাইট করি যে ওই মানুষটা আমাদের চোখে খারাপই হয়ে যায়। কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় নয়, সকলের কাছে ভালো নয়, সকলের কাছে পছন্দের নয়। আর এগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আর আমাদের মন তো এমন হয়ে গিয়েছে যে যখন কোনো ভালো মানুষকে দেখি তখন আমরা একটু হিংসার চোখেই দেখি। আমরা মনে করি যে আমার থেকেও ভালো কেউ হতে পারে, আমার থেকেও ভালো। আর যখন এগুলোকে ভেবে অ্যাকসেপ্ট করতে পারি না তখন তার মধ্যে নেগেটিভ দিকগুলো খোঁজার চেষ্টা করি। দিন শেষে দেখা যায় বেশিরভাগ মানুষই আমাদের চোখে খারাপ হয়ে যায়। কিন্তু এত বেশি তুলনা করে আদৌ কি কোনো লাভ আছে? নিজের আইডেন্টিটি ভুলে গিয়ে আদৌ কি কোনো লাভ আছে? আমাদের মধ্যে একটি বাজে গুণও আছে। আমরা কোনো কিছুর আগা মাথা না বুঝেই সেখানে কোনো একটা ওপিনিয়ন দিতে শুরু করি, সেখানে কোনো কিছু নিয়ে জাজ করে দিতে শুরু করি। এমন একটা গল্পও আছে। গ্রাম থেকে একজন মানুষ শহরে রওনা দিয়েছে।
শহরে গিয়ে দেখে যে কিছু মানুষ দড়ি ধরে টানাটানি করছে, কিছু মানুষ দড়ির ওই সাইডে, আবার কিছু মানুষ দড়ির এই সাইডে। দুই দিক থেকে দুই দল মানুষ দড়ি নিয়ে টানাটানি করছে। তো ওই ব্যক্তি দৃশ্যটি দেখে কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু কিছু সময় চুপ থাকার পরে সেই ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারল না। তিনি বলে উঠলেন যে, আমি মনে করতাম গ্রামের মানুষগুলো মূর্খ হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়, কিন্তু শহরের মানুষেরাও যে এমন আমি জানতাম না। আরে কেন এত ঘাম জড়াচ্ছ? এতজন মানুষ দড়ি নিয়ে টানাটানি করছো, যখন ছিটতেই পারছো না তখন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে দেখো না। কোনো এক ধারালো অস্ত্র দিয়ে কেটে দিলেই তো মিটে যায়, দড়িটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আসলে বিষয়টা কি বলতো, ওখানে রশি টানাটানির খেলা চলছিল। অনেকে কোনো কিছু না বুঝেই নিজের ওপিনিয়ন দিতে শুরু করে, অনেকে কোনো কিছু না বুঝেই কোনো মানুষকে নিয়ে খারাপ ভালো বিচার করতে শুরু করে। এটার মধ্যে আদৌ কি কোনো লাভ আছে? অন্যদেরকে নিয়ে এত ভেবে কি লাভ? একটু নিজেরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি, একটু নিজেরা নিজেদেরকে গুরুত্ব দিতে শুরু করি, একটু নিজেরা নিজেদের মূল্যটা বোঝার চেষ্টা করি, একটু নিজের সাথে নিজেরা সময় কাটাতে শুরু করি। নিজেকে ইম্পর্টেন্ট ভাবাটা প্রয়োজন, নিজের প্রতি যত্নবান হওয়াটা প্রয়োজন। কারণ দিন শেষে তুমি জানো তোমার সব থেকে বড় বন্ধু কে? তুমি নিজেই। অবশ্যই তুমি নিজে, কারণ তুমি যখন বিপদে পড়ো তখন সব থেকে প্রথম তুমি নিজেই উদ্ধার করার চেষ্টা করো। কিছু মানুষ সঙ্গে আসে ঠিকই, কিন্তু তারা পরবর্তী সময়ে। কিন্তু সর্বপ্রথম তুমি নিজেই তো নিজের জন্য লড়াই করো। তাহলে নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা করো না, নিজে একটু নিজের বিষয় নিয়ে মাথা ঘামাও না। কেন অন্যদের নিয়ে ভাবতে যাচ্ছ? কেন সকলকে গুরুত্ব দিতে যাচ্ছ? আজ কি হচ্ছে জানো? আসলে এক একজনের মতাদর্শ তো এক এক রকম। তো যখন একের সাথে অপরের মত মিলছে না, তখনই তর্ক বিতর্ক শুরু হচ্ছে, তখনই দ্বন্দ্ব শুরু হচ্ছে। আর কিছু মানুষ চাইছে যে আমরা দ্বন্দ্ব করি। তুমি নেতাদেরকেই দেখো না, তারা চায় যে আমরা সবসময় মারামারি করি, কোনো একটা এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলো আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে তো কাজ করতে পারে না তারা এমন কিছু ইস্যু নিয়ে আমাদের মাথায় চাপিয়ে দেয়, আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, যেটা নিয়ে আদৌ আমাদের কোনো ফায়দা নেই। আর আমরা সেটা নিয়েই লড়তে থাকি। আমরা মনে করি যে আমার চিন্তা ভাবনা এমন, আমি এমনটা ভাবি, আর আমি যেটা ভাবি সেটাই ঠিক। অন্য একজন অন্য একরকম মনে করে, সে মনে করে যে আমি যেটা ভাবি সেটাই ঠিক, আমার চিন্তা ভাবনা এমন। এই মতাদর্শের কারণে, এই চিন্তা ভাবনায় ভিন্ন চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে যখন আমরা এগুলো নিয়ে অতিরিক্ত প্রায়োরিটি দিতে শুরু করি, তখনই দ্বন্দ্ব তৈরি হয়, তখনই আমরা একে অপরের সাথে বিবাদে পড়ে যাই। আর দিন শেষে একটা সময় পরে আমাদের নিজেদেরও এটা রিয়েলাইজ হয় যে আলটিমেট এটা করে কোনো লাভ নেই। আমরা যখন নিজেরা অন্যদের সাথে দ্বন্দ্ব করি, তখন আমরা নিজেরাই বিপদে পড়ি, নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। আর পাশ থেকে কিছু মানুষ দাঁড়িয়ে মজা নেয়, মজা পায়। এ পৃথিবীতে মানুষ সব থেকে বেশি মজা পায় অন্যের দ্বন্দ্ব দেখে। সেই জন্যই তো সোশ্যাল মিডিয়াতে যখন কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব পড়ে যায়, দ্বন্দ্ব লেগে যায়, যখন দুইজন ব্যক্তি নিজেদের মতাদর্শ জাহির করে এবং সেই সমস্ত বিষয় নিয়ে ডিবেট তৈরি করে, যখন কন্ট্রোভার্সি তৈরি হয়, তখন আমরা সেটা নিয়ে মজা পাই। কিন্তু আলটিমেট দিন শেষে এটাই বাস্তব যে আমরা আমাদের সময়ের অপচয় করে যাই। সেই সকল ব্যক্তিদের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। যাদেরকে আজ আমরা নিজেদের আইডল বানিয়ে রেখেছি, তারা মানুষের ক্ষতিই চায়। তুমি ভেবে দেখো, তোমার সুপারস্টার কিভাবে এমন কিছু জিনিসের অ্যাড বানায় যেগুলো তোমার জন্য ক্ষতিকর। তুমি ভেবে দেখো, তোমার হিরো কিভাবে এমন কোনো জিনিসের অ্যাড বানায় যেগুলো মানুষের ক্ষতিই করে। তাহলে আলটিমেট তারাও নিজেদেরকে নিয়ে ভাবে, তাহলে তুমি কেন নয়? তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যদের ক্ষতি চাইতে কোনো দ্বিধাবোধ করছে না, আর তুমি তো তাকে নিজের আইডল মানো। তাহলে কেন তুমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবো না? কেন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো না, নিজের উপরে কাজ করো না, নিজেকে সময় দিতে চাও না? কেন তুমি অন্যদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকার চেষ্টা করো? কিছুদিন, কিছু সময় নিজেকে দিয়ে দেখোই না, কিছু সময় নিজের সাথে কাটিয়ে দেখোই না, নিজেকে মূল্যবান ভেবে দেখোই না। এর মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। দিন শেষে নিজের প্রতি নিজের যত্নবান হওয়াটা গুরুত্বপূর্ণ। তোমার জীবন, তোমার কাছের মানুষ, তোমার সময়, তোমার সিচুয়েশন, এই সব কিছু তোমাকে বুঝিয়ে দিয়েছে। আর তুমি যদি বুঝেও না বোঝার ভান করো, তাহলে তুমি কি নিজের ক্ষতি নিজে চাইছো না? একবার ভেবে দেখো, কোনো একটা উপন্যাস, কোনো একটা গ্রন্থ, সেটা যা কিছু হতে পারে, সেটা মনে করো যে ওই 1000-1200 পেজের। এখন সেই উপন্যাসের কোনো একটি মাঝখান থেকে পাতা তুমি দেখলে, কোনোভাবে তোমার কাছে আসলো, তুমি সেই পাতাটিকে পড়লে।
পড়ে সেই উপন্যাস কেমন সেটা কি তুমি বিচার করতে পারবে? বা সেই গ্রন্থটা কেমন সেটা কি তুমি বিচার করতে পারবে? পারবে না। কারণ যেটা 1000-1200 পেজের সেটার ওই এক পাতা দেখে কিন্তু কখনোই বিচার করা যায় না। আজ আমরা তেমনটাই করছি। আজ আমরা মানুষের ওই একটা দিককে হাইলাইট করছি, কোনো একটা ইনসিডেন্ট ঘটছে সেটাকে দেখছি এবং মনে করছি যে মানুষটি খারাপ। একটা মানুষের জীবন কিন্তু কোনো উপন্যাস, কোনো গ্রন্থের থেকে কোনো অংশে কম নয়। আমরা কোনো মানুষের কোনো একটা ঘটনা, কোনো একটা দৃশ্য, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা কিছুকে দেখে আমরা এটা বিচার করতে পারি না যে মানুষটি ভালো নাকি খারাপ। ভালো খারাপ প্রত্যেকটা মানুষের জীবনেরই অংশ। ভালো খারাপ নিয়েই তো একজন মানুষ। কিন্তু কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়ের উপরে ভিত্তি করে একজন মানুষকে সম্পূর্ণরূপে জাজ করতে পারি না, আমরা পারি না। আর আজ আমরা তেমনটাই করছি। একজন মানুষের সামান্য দিক দেখে আমরা বিচার করে ফেলছি, আমরা ভেবে ফেলছি যে মানুষটি খারাপ। আর বিষয়টা তখনই অদ্ভুত লাগছে যে যখন আমরা সেই মানুষটার বিষয়ে জানিই না, অথচ অন্য একজন আমাদেরকে বলে দিয়েছে যে ওই মানুষটা খারাপ, আর আমরা ওটা দেখেই মানুষটাকে সম্পূর্ণরূপে খারাপ ভাবতে শুরু করে দিচ্ছি। আজ এমনটাই ঘটছে। আবার কখনো কখনো এমনটাও দেখা যাচ্ছে যে যার কথা ভেবে তুমি অন্যকে খারাপ ভাবতে শুরু করে দিয়েছিলে, সেই আবার তার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখে। কিন্তু তুমি যেহেতু খারাপ ভাবতে আর তুমি ওইভাবেই ওই মানুষটার সাথে রিয়্যাক্ট করতে, তুমি তার কাছে ভালো হতে পারোনি। এমনটা কিন্তু হচ্ছে। আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলছি এবং সেটা করে অন্যদেরকে খারাপ ভাবছি। তাই সব থেকে ভালো হয় যে অন্যের বিষয়ে নিজের ওপিনিয়ন কম থাকুক। অন্যকে নিয়ে আমরা একটু কম ভাবি, নিজের মূল্যবান সময়ই নিজেকে দিতে শুরু করি। আমরা নিজেরাও খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী সময় থেকে আমাদের চেষ্টা করা উচিত যে কারোর বিষয়ে কোনো কিছু শুনে, অন্য কোনো মানুষের কাছ থেকে কিছু শুনে সেটা সম্পূর্ণরূপে বিশ্বাস না করার। কারণ একটু আগে যেটা বললাম সেটা ঘটে, সেটা ঘটেছে, সেটা হয়ে থাকে, তোমার জীবনেও হয়েছে, তোমার জীবনেও হয়ে থাকে। তুমি নিজেও রিলেট করতে পারবে বিষয়টাকে। তাই সব থেকে ভালো হয় যেটা নিয়ে আমরা চিন্তা না করি যে অন্যরা ভালো নাকি খারাপ। আমরা একটু এটা নিয়ে ভাবি যে আমি কে, আমি কি, আমি কেমন, কিভাবে আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবো অন্যদের ক্ষতি না করে, কিভাবে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হওয়া যায়। জীবনের সফলতা পেতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অনিয়ন্ত্রিত মন আমাদের বিফল হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করে। আপনি আপনার জীবনে যতই পরিশ্রম করুন, যতই হার্ডওয়ার্ক করুন, যদি আপনার চিন্তা, যদি আপনার আবেগ, যদি আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তুমি তোমার জীবনের কোনো ক্ষেত্রেই স্থায়ী সফলতা পাবে না। তবে আমাদের জন্য সুখবর হলো এটা যে যদি আমরা সেলফ কন্ট্রোল একবার শিখে যাই, তাহলে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। দেখুন, সেলফ কন্ট্রোল এটা শুধুমাত্র শব্দ নয়, এটা একজন মানুষের জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা। একজন মানুষ যতই ক্ষমতাবান হোক, যতই দক্ষ হোক, যতই পরিশ্রমী হোক, যতই বুদ্ধিমান হোক, যতই ট্যালেন্টেড হোক না কেন, যদি কোনো মানুষ তার নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে সব শেষ। সত্যি বলতে, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কারোর প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র আপনার নিজের। আমাদের জীবনের সমস্যা আমরা নিজেরা ডেকে আনি কখন? যখন আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি। কাজ করার সময় মনে হলো যে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আসি, পড়াশোনা করার সময় মনে হলো একটু বিশ্রাম নিয়ে নিই, রাগের সময় মনে হলো যে সঙ্গে সঙ্গে উত্তর দিই। এগুলো হয় তার কারণ তোমার নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই। তবে এই সব কিছু নিয়ন্ত্রণে আসবে কিভাবে? না, নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে, সেলফ কন্ট্রোল করার মাধ্যমে। আর এটার শক্তি এটা, যেটা আপনাকে আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি কাজে ফোকাস করতে, আরো বেশি লাইফে এগিয়ে যেতে, আরো বেশি সফলতা দ্রুত পেতে, আরো বেশি জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। একটা উদাহরণ আপনাকে দেয়া যাক। একজন মানুষ প্রত্যেক দিন সকালে ওঠে এবং ভাবে, আজ নিজেকে একটু ভালো করব, আজ একটু অন্যরকম জীবন কাটাবো, আজ থেকে একটু অন্যরকম জীবন কাটাতে শুরু করব। সে প্রত্যেক দিন সকালে ওঠে, এমনটা ভাবে, কিন্তু পরক্ষণে তার মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর কখনো আসে না। আর এভাবেই যখন দিনের পর দিন চলতে থাকে, তখন তার স্বপ্নগুলো হারিয়ে যায়।
এই যে অলসতাকে স্থায়ী দেয়া, এই যে অলসতাকে ঠাঁই দেয়া, এই যে অলসতাকে নিজের জীবনে গুরুত্ব দেয়া, এগুলো কিন্তু আমাদের মন চায়। কিন্তু মনকে বলতে হবে যে তুমি যা চাও আমি তা করব না, আমি সেটাই করব যেটা সঠিক, যেটা আমার জন্য ভালো হবে। মনের দ্বারা চালিত হলে চলবে না, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হয়তোবা মনে করি যে সেলফ কন্ট্রোল অনেক কঠিন একটা জিনিস, অনেক কঠিন একটা কিছু, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। এগুলো ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। যেমন রাগ এলে জবাব না দেয়া, চুপ থাকা, একটু নীরবতাকে বেছে নেয়া, ভয় এলে পিছিয়ে না যাওয়া, অলসতা ভর করলে দ্রুত কাজ শুরু করা, নেশা এলে নিজেকে থামানো এবং ব্যর্থতা এলে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট্ট ছোট্ট নিয়ন্ত্রণগুলো আমাদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলে, আমাদেরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। সত্যি বলতে, যতদিন আপনি আবেগের দাস হয়ে থাকবেন, ততদিন আপনাকে কোনো মানুষ, কোনো নিয়ম, কোনো বই, কোনো যুক্তি, কোনো উক্তি আপনাকে বদলাতে পারবে না। কারণ বাস্তবে আমাদের শত্রু আমাদের বাইরে অবস্থান করে না, বরং অবস্থান করে আমাদের ভিতরে। আর যেই দিন আমরা এই শত্রুকে নিয়ন্ত্রণ করতে শিখে যাব, সেই দিন থেকে আমাদের জীবন একটা অন্যরকম মোড় নেবে। আমি তো বলবো, নিজের আবেগকে পর্যবেক্ষণ করো। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকো, ভয় এলে গভীর শ্বাস নাও, লোভ আসলে নিজের লক্ষ্য মনে করাও। এই ছোট ছোট নিয়মগুলো তোমাকে নতুন একটা জীবন দেবে এবং তোমার জীবনকে আগের থেকে আরো বেশি সুন্দর করে তুলবে। দেখো, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ যারা তাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতেই রাখে, আর একদল মানুষ মন এবং আবেগের স্রোতে ভেসে যায়। যারা নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখে তারা জয়ী হয়, আর যারা আবেগের স্রোতে ভেসে যায় তারা হারিয়ে যায়। আর আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন, কোন দলে থাকবেন, এটা নির্ভর করে আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্ত এবং সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ। জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেলফ কন্ট্রোল একটি সুপার পাওয়ারের থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, এটা ঠিক যে কেউ জন্ম থেকে এটা শিখে আসে না, কিন্তু যে কেউ এটাকে শিখতে পারে। এবং যদি আপনি এটা একবার শিখে যান, তাহলে আপনার পরবর্তী প্রত্যেকটা দিন আলাদা হবে। আপনার কাজ, আপনার ভবিষ্যৎ, আপনার জীবন এক ব্যতিক্রম মোড় নেবে। আর সত্যি বলতে, আপনি যদি নিজের উপরে নিজে নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে পৃথিবীর কারোর সাধ্য নেই যে আপনাকে থামাবে। অনেকে মনে করে যে সেলফ কন্ট্রোল এটি একটি শুধুমাত্র অভ্যাস, কিন্তু প্রকৃত অর্থে সেলফ কন্ট্রোল হলো আপনার জীবনের স্টিয়ারিং। এই স্টিয়ারিং যদি আপনি নিজে ধরে রাখতে পারেন, যদি আপনি আপনার নিজের মতো করে চালনা করতে পারেন, তাহলে আপনার জীবন সেই দিকেই যাবে যেদিকে আপনি আপনার জীবনকে নিয়ে যেতে চাইবেন। বিশ্বাস করো, তোমার জীবন আজ যেখানেই আছে সেটার মূল কারণ তোমার সিদ্ধান্ত নয়, বরং তোমার সিদ্ধান্তের প্রতি তোমার নিয়ন্ত্রণ। যেমন 2 জন মানুষ সকাল 6টায় উঠতে চায়, একজন উঠতে পারে কিন্তু আর একজন উঠতে পারে না। দুজনের ইচ্ছা শক্তি কিন্তু একই, দুজনের সিদ্ধান্ত একই, দুজনের ডিসিশন একই, কিন্তু এখানে পার্থক্য কোথায়? না সিদ্ধান্তের প্রতি নিজের কন্ট্রোল, নিজের প্রতি নিজের কন্ট্রোল। যে নিয়ন্ত্রণে থাকে সে জিতে যায়, আর যে নিয়ন্ত্রণে থাকতে পারে না সে তার নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও হেরে যায়। আমরা হয়তো বা ভাবি যে বাইরে পরিবর্তন আনলে জীবন বদলে যাবে, কিন্তু আদতে পরিবর্তন আনতে হবে নিজের ভিতরে। আর সেলফ কন্ট্রোল আমাদের আভ্যন্তরীণ পরিবেশ বদলে দেয়। আমরা হয়তোবা নতুন কাজ শুরু করলাম, নতুন রুটিন তৈরি করলাম, নতুন লক্ষ্য সেট করলাম, কিন্তু শুধুমাত্র বাইরে থেকে করলে হবে না। যদি ভিতর থেকে আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে না পারি, সেইভাবে প্রস্তুত রাখতে না পারি, তাহলে সিদ্ধান্ত তো নেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্তে আমরা অটুট থাকতে পারবো না। তুমি দেখবে অনেকে প্ল্যান করে, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী বেশি দিন চলতে পারে না, সেই পরিকল্পনা অনুযায়ী নিজের জীবন কাটাতে পারে না। তার অন্যতম বড় কারণ হচ্ছে নিজের উপরে কন্ট্রোল না থাকা, সেলফ কন্ট্রোল না থাকা। শুধুমাত্র পরিকল্পনা করা যথেষ্ট নয়, পরিকল্পনার উপরে অটুট থাকা এবং সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে চালনা করা, নিজেকে কন্ট্রোল করা, সেটা অনেক বেশি প্রয়োজনীয়। মানুষ পরিবর্তন করে না কাজ দিয়ে, বরং মানুষ পরিবর্তন করে পরিচয় দিয়ে। মানে তুমি যদি নিজেই নিজেকে বোঝাতে পারো যে তুমি একজন নিয়ন্ত্রিত মানুষ, তাহলে তোমার কাজও সেই পরিচয়ের সাথে মিলে যাবে। এখানে একটি গল্প আছে। একটি ছাত্র যে কিনা নিজের জীবনের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে, তাকে কেউ কিছু বললে সে রেগে যেত, ছোট ছোট কথাই ভেঙে পড়ত।
তাকে কেউ কিছু বললে সে পুরো দিনটা নষ্ট করে ফেলত। একদিন তার একটি শিক্ষক তাকে একটি গ্লাসে করে 1 গ্লাস পানি দিলেন এবং তাকে বললেন যে এই গ্লাসের পানিটিকে নিয়ে তুমি এমনভাবে হাঁটবে যেন গ্লাস থেকে একটুও পানি না পড়ে। ছাত্র হাঁটতে হাঁটতে বুঝল যে যদি পানি না ফেলতে চাই তাহলে চারপাশের দিকে না তাকিয়ে শুধুমাত্র গ্লাসে মনোযোগ দিতে হবে। এরপর ক্লাসে ডেকে শিক্ষক তাকে বলল যে সেলফ কন্ট্রোল মানে বাইরের শব্দ নয় বা বাইরের বিভ্রান্তিমূলক বক্তব্য নয়, বরং নিজের ভিতরের গ্লাসকে ধরে রাখা। একজন মানুষ কখন রেগে যায়? যখন বাইরে যা হচ্ছে সেটা নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে। একজন মানুষ কখন ভেঙে পড়ে? যখন বাইরের শব্দের কাছে নিজের ভিতরের স্থিরতা হারিয়ে ফেলে। আর একজন মানুষ কখন জিতে যায়? যখন সে ভিতরের পানিটাকে না ফেলতে শেখে। আর এই সেলফ কন্ট্রোল শুধুমাত্র নিজের খারাপ অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের ভিতরের শান্তিকে ধরে রাখা। এমন এক শান্তি যেটা মানুষকে এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেটা অন্যরা নিতে পারে না। সফল ব্যক্তিদের সাফল্যের পিছনেও এই দক্ষতাগুলোই কাজ করে। তারা কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, তারা কখনো চাপে নষ্ট হয় না, তারা কখনোই উত্তেজনায় ভেসে যায় না। তারা এটা জানে যে আমি যতক্ষণ ভিতর থেকে স্থির, ততক্ষণ বাইরে যাই হয়ে যাক না কেন আমার কিছুই হবে না। আমাদের মস্তিষ্ক 3 সেকেন্ড সময় নেয় যে আমরা কি করব, কিন্তু একজন নিয়ন্ত্রিত মানুষ সেই 3 সেকেন্ডকে নিজের পক্ষে কাজে লাগায়। রাগ এলে সে 3 সেকেন্ড থামে, ভয় এলে সে 3 সেকেন্ড শ্বাস নেয়, এবং অলসতা এলে সে 3 সেকেন্ডের মধ্যে নিজেকে প্রশ্ন করে যে এটা কি আমার ভবিষ্যতের মানুষটাকে কোনো সাহায্য করবে। এই 3 সেকেন্ডই একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আরেকটি গল্প তোমাকে বলি। একজন যুবক, সে কোনোভাবেই নিজের জীবনকে গোছাতে পারছিল না। কাজে মন বসে না, তার সম্পর্কগুলো খুব একটা ভালো না, নিজের উপরে সবসময় রাগ হয়। এরপর সে নিজেই নিজেকে প্রশ্ন করে যে আমি কি কিছুই করতে পারি না। একদিন হঠাৎ করে সে শুনল যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না। এটা শোনার পরে সে নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করলো যে কখন সে ভেঙে পড়ে, কখন সে পিছিয়ে যায়, কখন সে মনোযোগ হারায়। এরপর সে প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আজ 10 মিনিট পড়বে, আজ 15 মিনিট হাঁটবে, আজ মোবাইল স্ক্রলিং 5 মিনিট কমাবে। আর এই ছোট ছোট পরিবর্তন, এই ছোট ছোট সিদ্ধান্তের উপরে নিজের কন্ট্রোল তাকে আস্তে আস্তে বদলে দিল। 6 মাস পরে যখন সে তার অতীতের মানুষটি, সে তার আগের মানুষটির সাথে তুলনা করলো, তখন দেখলো যে সে একটি ভিন্ন মানুষ তৈরি হয়ে গেছে, যে অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে জানে, অনেক বেশি নিজের উপরে বিশ্বাস রাখে এবং মনে করে যে সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। আদতে সে সময়কে কন্ট্রোল করতে চাইল না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখল, সময় অনুযায়ী নিজেকে পরিচালনা করতে শিখল। সেলফ কন্ট্রোল শুধুমাত্র একটি নিয়ম নয়, বরং এটি আপনার ভবিষ্যতের নির্মাতা। যেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সিদ্ধান্ত, আপনি আপনার আবেগ, আপনি আপনার চিন্তা ভাবনা, আপনি আপনার আচরণের মালিক, সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে, আপনি নিজে বদলে যাবেন। আপনার ভিতরের নিয়ন্ত্রণ যত বেশি বাড়বে, তত বেশি আপনার জীবনের গতি পরিষ্কার হবে। যখন আমরা সেলফ কন্ট্রোলকে অবজার্ভ করি, তখন আমরা এটা বুঝে যাই যে সত্যি বলতে জীবনের বড় সাফল্য বড় নিয়ন্ত্রণ থেকে আসে না, বরং ছোট ছোট জিনিসের উপরে নিয়ন্ত্রণ থেকে আসে। প্রত্যেক দিনের ছোট ছোট সিদ্ধান্তে নিজেকে নিয়ন্ত্রণ, নিজের আচরণে একটু একটু পরিবর্তন, প্রত্যেক দিনের আপনার ছোট ছোট উন্নতি, এগুলো আপনার দিনের বিজয় ঘটায়। আর যখন আপনি আপনার জীবনে প্রত্যেকটা দিন জয়লাভ করেন, তখন আলটিমেট আপনি আপনার জীবনে বিজয়ী হয়ে যান। সত্যি বলতে, যদি আপনি আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি সেলফ কন্ট্রোল করতে পারেন, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবন এমন দিকে এগোবে যেদিকে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান। দেখো, তোমার মস্তিষ্ক নিয়মিত যে সকল সংকেতগুলো পায়, তোমার আচরণ কিন্তু সেগুলোর প্রতিক্রিয়া। তাই সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য প্রথম শর্ত হচ্ছে মস্তিষ্ককে নতুন সংকেত দেয়া। সত্যি বলতে, মানুষ তার নিজের জীবনে যা কিছু ঘটায় তার 80% সিদ্ধান্ত নেয় আবেগের উপরে ভিত্তি করে, আর মাত্র 20% আসে যুক্তি থেকে।
আর সেলফ কন্ট্রোল হলো সেই শক্তি যা আবেগকে থামিয়ে যুক্তিকে সামনে নিয়ে আসে। কখনো কখনো আমাদের সাথে এমনটা হয়, হয়তোবা আপনি কোনো একটা ভুল কথা শুনে এমন কিছু করে ফেলেছেন যেটার কারণে পরবর্তীতে আপনি লজ্জা পেয়েছেন সেটাকে মনে করে, অথবা হয়তো একদিন আলসেমির কারণে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হারিয়ে ফেলেছেন। তখন আসলে আপনার জীবন নয়, বরং আপনার আবেগ আপনাকে চালিয়েছে। আর এই জায়গাটাকেই ভেঙে নতুন নিজেকে তুলে আনতে হবে। সত্যি বলতে, যে তার আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, হ্যাঁ, আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, তাকে কেউ হারাতে পারে না। কোনো মানুষ যদি নিজের সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় নেয়, তাহলে কেউ তাকে কোনো বিভ্রান্তিতে ফেলতে পারে না। যে মানুষ নিজের নাম, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তো সেলফ কন্ট্রোল ব্যক্তি। দেখুন, রাগ আসবে না এমনটা হতে পারে না, কিন্তু সেলফ কন্ট্রোল মানে হচ্ছে রাগ এলে সেই রাগকে নিজের ক্ষতি করতে না দেয়া, ভয় এলে সেই ভয়ের কারণে নিজেকে পিছিয়ে যেতে না দেয়া। আলসেমি না থাকা নয়, বরং আলসেমি এলেও নিজের কাজ না থামিয়ে দেয়া। আপনার সেলফ কন্ট্রোল আপনাকে বিফলতার হাত থেকে বাঁচায়, আপনার প্রত্যেকটি প্রতিযোগিতার আগে আপনাকে শক্তিশালী করে তোলে এবং প্রত্যেকটি সিদ্ধান্তে পরিণত করে তোলে। সত্যি বলতে, জীবনের সেলফ কন্ট্রোল না থাকলে মানুষ তার নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেয় বর্তমানের এক আরামদায়ক জীবনের জন্য। আর এটি কখন হয়, কেমন ভাবে হয়? যখন আপনি মোবাইল স্ক্রলিং করা নিয়ে ব্যস্ত থাকেন, যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে ঘুমিয়ে পড়েন, যখন আপনি সামান্য কষ্টে হাল ছেড়ে দেন। এগুলোর মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎকে বিক্রি করে ফেলো বর্তমানের কিছু আরামের কাছে। তুমি তোমার ভবিষ্যতের সুন্দর জীবনটাকে বিলিয়ে দাও বর্তমানের কিছু আরামের কাছে। সেলফ কন্ট্রোল প্রশ্ন করতে শেখায় যে তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ, আজ যেমনভাবে নিজের জীবন কাটাচ্ছ বা অতিবাহিত করছো, এটা তোমার ভবিষ্যতের জীবনটাকে কেমন করবে। না, সেলফ কন্ট্রোল কোনো প্রতিভা নয়, বরং এটি একটি প্রশিক্ষণ। যেমন একটি খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে নিজেকে শক্তিশালী করে তোলে, নিজেকে যোগ্য করে তোলে, নিজেকে নিজের লক্ষ্য, নিজেকে নিজের স্বপ্নের জন্য প্রিপেয়ার করে, ঠিক তেমনই এটি একটি প্রশিক্ষণ যেটা আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রয়োজন, আমাদের জীবনটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন, আমাদের জীবনের শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজন। ডিপ্রেশন, দুশ্চিন্তা, এই হতাশা, মন খারাপ, এগুলো থেকে নিজেকে কিছুটা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। অতীতের আফসোস, অনুশোচনা, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন। কারণ আজ যদি আমরা আমাদের জীবনের গুরুত্ব সময়গুলোকে হেলাই হারাই, যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ওই মোবাইল স্ক্রলিং করে, একটু ঘুমিয়ে, একটু শান্তিতে জীবন কাটানোর নাটক করে হারিয়ে ফেলি, তাহলে এটার জন্য আমাদের আগামীতে আফসোস করতেই হবে। আর সেলফ কন্ট্রোল এই আফসোস করা থেকে আমাদেরকে বাঁচায়। আপনি আজ সকালে 5 মিনিট আগে ঘুম থেকে উঠলেন, আপনি যখন ডিসাইড করেছিলেন ঘুম থেকে উঠবেন তখনই উঠলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনি মোবাইলের বাজে দিক, বাজে অ্যাডিক্ট থেকে বেরিয়ে আসলেন, আপনি মোবাইল স্ক্রলিং করা কমিয়ে দিলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনার রাগ এলো কিন্তু আপনি কম কথা বললেন না, চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন, এটাই সেলফ কন্ট্রোল। এই ছোট ছোট নিয়ন্ত্রণ, এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে নতুন মানুষ করে তোলে, আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে, যে অভ্যাস আপনার চরিত্রকে ব্যাখ্যা করে। সত্যি বলতে, সেলফ কন্ট্রোলে জিতে গেলে মানুষ শুধুমাত্র সফল হয় না, বরং শান্ত হয়। তুমি তোমার ভিতরের যুদ্ধগুলোতে যদি জয়লাভ করতে পারো, তাহলে বাইরের কোনো যুদ্ধে তুমি হারবে না। আপনি ভিতর থেকে যত শক্তিশালী হন, আপনার জীবন বাইরে থেকে তত ভালো গঠন পায়। সত্যি বলতে, জীবনের সত্যিকারের শক্তি আসে সেই মুহূর্ত থেকে যখন থেকে আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। মানুষ যত বাজে পরিস্থিতিতেই থাকুক না কেন, যত খারাপ সিচুয়েশনের মধ্যেই থাকুক না কেন, যদি তার সেলফ কন্ট্রোল থাকে, তাহলে সে যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দেখো, বাইরের পৃথিবী হয়তোবা তোমার নিজের ইচ্ছা মতো চলে না বা চলবে না, কিন্তু তোমার নিজের ভিতরের পৃথিবীকে তুমি সেলফ কন্ট্রোলের মাধ্যমে নিজের মতো করে গড়ে নিতে পারো। আর যে মানুষ তার নিজের ভিতরের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারে। নিজের সেলফ কন্ট্রোল বৃদ্ধি করা মানে নিজের স্বাধীনতা বৃদ্ধি করা। আপনি যখন রাগের উপরে কন্ট্রোল আনতে পারেন, তখন আপনি শান্তির স্বাধীনতা পান।
আপনি যখন ভয়ের উপরে কন্ট্রোল আনতে পারেন, তখন আপনি এগিয়ে যাওয়ার স্বাধীনতা পান। আপনি যখন লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি স্থিরতার স্বাধীনতা পান। আর আপনি যখন অলসতাকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি ভবিষ্যতের দরজা খুলে দেন। অনেকে ভাবে সেলফ কন্ট্রোল মানে নিজেকে বন্দী করা, কিন্তু বিষয়টা এমন নয়। সেলফ কন্ট্রোল করলে তুমি তোমার নিজের জীবনের নেতা হতে পারবে। হ্যাঁ, নেতা হতে পারবে। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো বা নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমার মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। জীবনের যে কোনো ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, সম্পর্ক নষ্ট হওয়া, চাকরি হারানো, অর্থনৈতিকভাবে ভেঙে পড়া, এসবের পিছনে মন নিয়ন্ত্রণ হওয়ার মুহূর্ত থাকে। সত্যি বলতে, তুমি যখন সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে, তখন সিদ্ধান্তে ভুল হবে। তাই বিবেক দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে ভাবতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে। কারণ তুমি যদি সেলফ কন্ট্রোল করতে শিখে যাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। নিজেকে এমন পরিবর্তন করো এবং এতটা পরিবর্তন করো যাতে আগামী 1 মাস পরে তোমাকে কেউ চিনতে না পারে। তোমার চেনা পরিচিত মানুষগুলো তোমার সাথে যখন সাক্ষাৎ করবে আগামী 1 মাস পরে, যাতে তারা বলতে বাধ্য হয় যে তুই তো এমনটা ছিলিস না, বা তুমি তো এমনটা ছিলে না। এই এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? পরিবর্তন সম্ভব। শুধু পরিবর্তন হওয়ার জন্য কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছুটা সহ্য করতে হবে, কিছুটা ধৈর্য ধরতে হবে এবং নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পরিবর্তনে ভয় পায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পরিবর্তন প্রত্যেকটা মানুষকে হতে হয়। হ্যাঁ, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় পরিবর্তন করে দেয়। এখন প্রশ্ন তুমি আমার দিকে একটা ছুড়ে দিতেই পারো যে এত পরিবর্তন হয়ে কি হবে? পরিবর্তন সর্বপ্রথম নিজের উদ্দেশ্যে, নিজের জন্য হওয়া উচিত এবং তারপরে তাদের জন্য হওয়া উচিত যারা তোমাকে দুর্বল মনে করে, যারা তোমাকে বোকা মনে করে, যারা তোমাকে হেয় করে, যারা ভাবে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না। আমি বলছি না যে তাদের কথাই খুব একটা বেশি যায় আসে না, কোনো যায় আসে না। আর আমি এটাও বলছি না যে তাদের সাথে তর্ক করো, লড়াই করো, মুখের উপরে চোপা করো, না। কথার মাধ্যমে কোনো কিছুই বোঝানোর দরকার নেই। তুমি গোপনে, নীরবে নিজের উপরে কাজ করো, নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। জীবনে নিজের উপরে কাজ করে তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে, যখন নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে, তখন তোমার বিষয়ে কুচ্ছমন্দ গাওয়া, তোমার বিষয়ে নেগেটিভ বলা মানুষগুলোর মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সকলকে সবকিছু বোঝাতে যাওয়া মানে বোকামি করা, সকলকে সবকিছু বলতে যাওয়া মানে বোকামি করা। নিজের পরিকল্পনা গোপন রাখো, নিজের পরিকল্পনা গোপন রেখে নিজের কাজে ফোকাস করো, নিজের পরিবর্তনে গুরুত্ব আরোপ করো। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে 1 মাসের মধ্যে কি নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব? আনা সম্ভব, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষার। সিদ্ধান্ত একদিনেই আসে। তুমি একদিন কোনো সিদ্ধান্ত নিলে এবং সেটাকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করলে দেখবে তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে। সায়েন্স বলে, বিভিন্ন গবেষক বলে, গবেষণা বলে যে কোনো মানুষ যদি কোনো কিছুকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করে তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। 21 দিন নিজের লাইফে ট্রাই করে দেখো। আমি তো 1 মাসের কথা বলছি, আমি তো তার থেকে অনেক বেশি দিনের কথা বলছি। পরিবর্তন সম্ভব, শুধু সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে অটুট থাকতে হবে। আর বারবার যখন নিজের মাইন্ড অন্যদিকে ঘুরে যাবে, তখন নিজেই নিজেকে বোঝানোর দায়িত্ব নিজের উপরে, নিজের কাঁধে তুলে নিতে হবে। পরিবর্তন মানুষকে হতেই হয়। আবারও বলছি, পরিবর্তন যদি কোনো মানুষ নিজে থেকে হয় তাহলে তার জন্য এই দুনিয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সহজ হয়ে যায়। আর মানুষ সহজ জীবন একটু বেশি পছন্দ করে। আর সহজ জীবন পাওয়ার জন্য শুরুতে পরিশ্রম করতে হয়। এটা তোমার শুরুর মুহূর্ত। এই সময়ে কিছুটা মেহনত, কিছুটা পরিশ্রমের নেশা লাগাতে হবে। তারপর সেটা অভ্যাসে পরিণত হবে এবং এই অভ্যাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শুধু নিজের সময়, নিজের সুযোগ, নিজের জীবনটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করতে হবে। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে জীবনটা সহজ নয়। আর সহজে পাওয়া জিনিসগুলো অনেক দ্রুত হারিয়েও যায়। সহজে পাওয়া জিনিসগুলোর মূল্যও থাকে না। কোনো জিনিস যখন তুমি পরিশ্রম করে হাসিল করো, যখন তুমি অনেক মেহনত, অনেক পরিশ্রম, অনেক লাগান দিয়ে সেটাকে নিজের জীবনের অংশ বানাও, সেই জিনিসের একটা মূল্য অন্যরকম। আর যেগুলো সহজে পাওয়া যায় সেগুলো অতটা মূল্যবান নয়।
সুতরাং কিছু পাওয়ার জন্য কিছু যেমন হারাতে হবে, ঠিক তেমনই কিছু করে দেখাতে হবে যখন তোমার লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য এগুলো বড় থাকবে। তুমি প্রতিনিয়ত একটা জিনিস দেখে আসছো যে এই পৃথিবীতে দুর্বল মানুষদেরকে কেউ গুরুত্ব দেয় না, কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না, কেউ শ্রদ্ধা করে না। সুতরাং এই সকল দিকগুলোকে খেয়াল রেখে নিজেকে পরিবর্তন করা তোমার জন্য অনেক অনেক বেশি প্রয়োজনীয়। যদি তুমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোকে পেতে চাও, এগুলোকে নিজের জীবনের অংশ বানাতে চাও। কারণ পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখায়, পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখিয়েছে, যারা নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে, যারা নিজেকে পরিবর্তন করে নিজের জীবনের সফলতা আনতে পেরেছে। তুমি এখন যে অভ্যাসটার মধ্যে আটকে পড়ে আছো, এই অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে। তোমার জীবন থেকে অলসতা নামক জিনিসটাকে রিমুভ করতে হবে, বার করে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, এলিমিনেট করতে হবে। প্রত্যেকটা সময় তোমার জন্য মূল্যবান, এটা যেন তোমার মন মস্তিষ্কে গেঁথে যায়। তুমি নিজেও এটা জানো যে সময়ের মূল্য এই পৃথিবীতে সব থেকে বেশি। তুমি কোটি কোটি টাকা খরচা করেও অতীতের কোনো দিনকে ফিরিয়ে আনতে পারবে না যে সময়গুলোকে তুমি হেলাই হারিয়েছ। সুতরাং সময়ের মূল্য যে কত বেশি, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের দিকে তাকালে তুমি স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের সময়কে, তারা তাদের টাইমকে কতটা ভ্যালু দেয়, কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। তোমাকেও সেটা করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে নিজের করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। প্রত্যেক দিন নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, কারণ তুমি যেমনটা বলবে ঠিক তেমনই তোমার লাইফে রিয়াকশন হবে। তুমি যেটা মেনে চলবে, তোমার লাইফ ঠিক তেমন ভাবেই চলবে। তাই সর্বপ্রথম যে জিনিসটা নিজের লাইফে, নিজের জীবনে আনতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। প্রত্যেকটা দিন নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব। কারণ আমার থেকেও দুর্বল মানুষ এই পৃথিবী কাঁপাচ্ছে, তাহলে আমি কেন নই? নিজের অভ্যাস পরিবর্তন করো, সময়কে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো। দেখো, নিজেই নিজের কাছে সৎ থাকতে হবে। যে মোবাইল তোমার বন্ধু, সেই মোবাইল তোমার কাছে শত্রুও হতে পারে, তোমার শত্রুও হতে পারে। এটা কখন জানো? যখন তুমি তোমার মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত। তোমার মোবাইল যেন তোমার নিয়ন্ত্রণে থাকে। এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত স্ক্রলিং করে চলেছি, প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আমরা উপরে টেনে তুলে চলেছি, এটাকে কমাতে হবে। সর্বপ্রথম এই জিনিসের উপরে নিয়ন্ত্রণ আনাটা প্রয়োজন। সর্বপ্রথম এই সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশন, এটা থেকে বাঁচতে হবে। সময় এখানে কখন, কিভাবে, কতটা চলে যায় আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। তুমি যদি দিন শেষে তোমার মোবাইলে তোমার স্ক্রিন টাইম দেখো, তুমি তোমার ব্রেনটে কাজ করবে না যে এতটা টাইম আমি আমার মোবাইলে কাটাচ্ছি। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তোমার বিহেভিয়ারের উপরে নোটিশ করে সমস্ত কিছু তোমাকে সাজেস্ট করে। সো এটা তোমাকে কন্ট্রোল করতে চাইবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি সেটার মধ্যে আটকে যাও। এটাকে কমাতে হবে। যত কম আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হব, তত কম নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে পড়বে। নিজেকে সময় দাও, একা ভাবো, নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করো, নিজেকে প্রশ্ন করো যে কোন কোন জিনিসগুলোর উপরে আমার কাজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আমার জীবন থেকে সরাতে হবে এবং নতুন কোন কোন জিনিসগুলোকে আমার জীবনে ঢোকাতে হবে, আমার জীবনে প্রবেশ করাতে হবে, সেটার উপরে কাজ করতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করা প্রয়োজন, এই জিনিসগুলোকে ছাঁটাই করাটা প্রয়োজন, এই দুইটি জিনিসের মধ্যে পার্থক্য করাটা প্রয়োজন যে কোনটা করতে হবে এবং কোনটা করলে চলবে না। নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাও, দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো। অগোছালোভাবে জীবন কাটালে কখনোই আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো না, কখনোই তা সম্ভব হবে না। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। সেটা সকালে হোক বা গতকাল ঘুমাতে যাওয়ার আগে, যখন তুমি ঘুমাতে যাবে তার আগে ঠিক করে নিলে যে আগামীকাল কি কি করবে, এমনভাবে একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন মেনে জীবনযাপন করতে হবে। তাহলে জীবনে পরিবর্তন আসবে, তাহলে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যাবে। যখন তুমি প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করবে এবং দেন তারপরে একটার পর একটা টিক করবে, যখন সেটা সম্পূর্ণ হবে, যখন সেটা কমপ্লিট হবে, তখন দেখবে ভিতর থেকে একটা হ্যাপিনেস, একটা খুশি কাজ করবে। আর এটাই তোমাকে হিট করবে, তোমাকে মোটিভেট করবে আরও বেশি কাজ করার জন্য, আরও বেশি ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কারণ মানুষকে সব থেকে বেশি যে জিনিস মোটিভেট করে সেটা হচ্ছে রেজাল্ট।
দিনের শুরুতে বা দিন শুরু করার আগে রুটিন তৈরি করাটা প্রয়োজন, এবং দিনের সমাপ্তিতে সেই কাজগুলো কতটা সম্পন্ন হয়েছে সেটাকে নোট ডাউন করা বা সেটাকে একটু দেখে নেওয়া প্রয়োজন। এতে করে বোঝা যায় যে তুমি কতটা এফেক্টিভলি কাজ করতে পারছ। এটা থেকে বোঝা যায় যে তুমি তোমার কথার উপরে কতটা অটুট আছো। এবং নিজের শারীরিক দিকগুলোকে গুরুত্ব দাও, নিজের শারীরিক সুস্থতার উপরে গুরুত্ব দাও। মানুষ নিজের শরীরকে গুরুত্ব দিতে ভুলে যায়, যার ফলে আরও বেশি অলস হয়ে যায়, আরও বেশি লেজিনেস কাজ করে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় দাও নিজের শরীরের জন্য। সেটা যা কিছু হতে পারে, সেটা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। দেখো, মন এবং শরীর কিন্তু একে অপরের পরিপূরক। নিজের মন ভালো রাখার জন্য নিজের শরীরের প্রতি যত্নবান, নিজের শরীরকে গুরুত্ব দেয়া, প্রত্যেক দিন নিজের শারীরিক সুস্থতার জন্য একটু সময় বার করা, এটাও প্রয়োজন। আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত, তুমি কি করো বা কোথায় আছো, কেমনভাবে নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, কিন্তু এটুকু বলতে পারি, যেটার উপরে কাজ করছো সেটার উপরে নিজের 100% দিয়ে যাও, সেটার উপরে নিজের সব কিছু লাগিয়ে দাও। ডিস্ট্রাকশনকে নিজের জীবনের অংশ, নিজের জীবনের পার্ট হতে দিও না। যখন কোনো কিছুর উপরে তুমি 100% দেবে, যখন কোনো গ্যাপ থাকবে না বিফল হওয়ার, তখন তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। শুধু তুমি নিজের উপরে সৎ থাকো, নিজের জায়গায় সৎ থাকো। যদি ফাঁকি দিয়ে থাকো তাহলে নিজেকে বলো, সেটাকে স্বীকার করো যে হ্যাঁ, আমি ফাঁকি দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি প্রয়োজনীয়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি 10টা জিনিসে অ্যাভারেজ হলে সেটাই তুমি কিছুই করতে পারবে না, কিন্তু একটা জিনিসে তুমি যদি এক্সপার্ট হয়ে যেতে পারো, একটা জিনিসে যদি তুমি তোমার ফিল্ডের টপে পৌঁছাতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেটা করছো সেটা মন দিয়ে করো, যেটা করতে চাও সেটাতে নিজের 100% দাও। তাতে দুনিয়ার যেখানে যা হচ্ছে হতে দাও। তুমি নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, নিজের পরিশ্রম, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই সকল জিনিসগুলোতে একটু গুরুত্ব দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সত্য বলো এবং না বলা অভ্যাস করো। এই যে আমরা অন্যদের মন রাখতে গিয়ে কতটা সময়ের অপচয় করে ফেলি, এটা তো তুমি নিজেও জানো। যেখানে যাওয়ার তোমার ইচ্ছা নেই, যেটা করার তোমার ইচ্ছা নেই, সেটা আমরা বাধ্য হয়ে করি, কারণ অন্যদের মন রাখতে হবে, অন্যরা কষ্ট পাবে। এই সব কিছুকে গুরুত্ব দিতে গেলে আলটিমেট তোমার জীবন থেকে তোমার যে মূল্যবান সময় সেটা হারিয়ে যাবে। তাই না বলা অভ্যাস করতে হবে। যেটা অপছন্দনীয়, যেখানে গেলে সময় নষ্ট, যেখানে গেলে জীবন ধ্বংস, সেই সকল ক্ষেত্রে না বলা অভ্যাস করতে হবে। যদি তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে বলো যে আমার হাতে সময় নেই, আমি এটা করব দেন তারপরে, আমি এটা শেষ করব দেন তারপরে। এমনটা বলা প্রয়োজন। তাতে অনেকে হয়তোবা একটু কষ্ট পাবে, কিন্তু নিজের কথার মাধ্যমে সেটাকে ঠিক করে নাও। কিন্তু নিজের মূল্যবান সময় অপচয় করার আগে 10 বার ভাবো, কারণ সময়ই এ পৃথিবীর সবথেকে বড় সম্পদ। এটা যেন কোনোভাবে কখনো কোনো মুহূর্তে ভুলে যেও না। দেখো, আমি বলছি না বা বলতে চাইও না যে নিজের জীবন থেকে সমস্ত এনজয়মেন্ট বাদ দিয়ে দাও। আমি বলছি যে নিজেকে দিনের শুরুতে বা দিন শুরু করার আগে নিজেকে যেগুলো বলছো সেগুলো করো। সেগুলো করার পরে সময় থাকলে সেই সময়ে তুমি এনজয় করো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন যেটা করছো সেটা মন দিয়ে করো। যখন কাজ করছো তখন ওই যে মোবাইল স্ক্রলিং এর চিন্তা ভাবনা আসছে, এটাকে ঝেড়ে ফেলো, এটাকে সেরে ফেলো, এটাকে কমিয়ে ফেলো, এটাকে হটিয়ে ফেলো। দেখবে 1 মাস পরে তুমি নতুন নিজেকে খুঁজে পাবে। দেখবে 1 মাস পরে তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। একটা মাস নিজেকে দাও, 21 দিন নিজের জীবনটাকে সাজাও এবং সেটাকে নিজের অভ্যাস বানাও। আবারও বলছি, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় বদলে দেয়। নিজে থেকে পরিবর্তন হওয়া মানুষগুলো নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, আর সময় যাদেরকে বদলে দেয় তাদের জীবন অগোছালোই থেকে যায়। এখনো সময় আছে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামী 1 মাস নিজেকে দিতে হবে, যাতে 1 মাস পরে তোমার চেনা মানুষগুলোই অবাক দৃষ্টিতে তাকায় আর বলে, এতটা পরিবর্তন সত্যি কি সম্ভব?